আন্তর্জাতিক চ্যানেলে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। এবার শতাধিক ইসরায়েলি সামরিক কর্মকর্তার পদত্যাগ এর কারণ ও বিশ্লেষণ জানিয়ে দেব। আরো জানিয়ে দিচ্ছি, গত সর্বশেষ 24 ঘন্টায় ইসরায়েলি বর্বর হামলায় নিহত হয়েছে 70 জন ফিলিস্তিনি। একই সঙ্গে জানিয়ে দিচ্ছি, বিদ্রোহীদের কাছে কৌশলগত যেসব তথ্য ফাঁস করছে মিয়ানমার সেনারা। এবং সর্বশেষ থাকছে, জোলানের মাথার দাম $1 কোটি ঘোষণা বাতিল করেছে যুক্তরাষ্ট্র, কিন্তু কেন? জানিয়ে দিচ্ছি এই প্রতিবেদনগুলোর বিশ্লেষণ ও বর্ণনা। তার আগে আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনি যদি প্রক্সি বাহিনীগুলোর সমর্থন করে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। শতাধিক ইসরায়েলি সামরিক কর্মকর্তার পদত্যাগ নেপথ্যে যা জানা যাচ্ছে, ইসরায়েলি সেনাবাহিনী থেকে 2024 সালে শতাধিক কর্মকর্তার পদত্যাগ করেছে বলে জানিয়েছে একটি ইসরায়েলি সংবাদ মাধ্যম। মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। পদত্যাগের কারণ হিসেবে গাজা উপত্যকায় চলমান যুদ্ধ এবং অর্থনৈতিক সংকটের কথা বলা হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল পদের 500 কর্মকর্তা এবছর তাদের চাকরি থেকে পদত্যাগ করেছেন বলে জানিয়েছে ইসরায়েলি হায়ম নামের একটি সংবাদ মাধ্যম। প্রতিবেদনটিতে ব্যাপক পরিমাণে পদত্যাগের ঘটনাটিকে আতঙ্কজনক বলে বর্ণনা করা হয়েছে। এটি সামরিক বাহিনীর কর্মকর্তা ও সেনা সদস্য বাড়ানোর পরিকল্পনাকে ব্যাহত করেছে। টানা দ্বিতীয় বছর যুদ্ধের ধারাবাহিকতাকে এ পদত্যাগের কারণ হিসেবে বর্ণনা করেছেন সংবাদ মাধ্যমটি। সেনাবাহিনী থেকে পদত্যাগ করেছে এমন একজন কর্মকর্তা বলছেন, যুদ্ধের সময় যে অসহায় হীনয় অবস্থায় চাপের মুখে কর্মকর্তারা পড়েছেন তা সহ্য করার মতো নয়। তিনি আরো বলেন, আমার মনে হয়েছিল গত 1 বছরে একটা বুলডোজার আমার শরীরটাকে যেন পিষে ফেলছে। ইসরায়েলি সামরিক বাহিনী 2025 সালে সদস্য সেনা নিয়ে আরো সমস্যায় পড়বে বলে প্রতিবেদনটিতে জানানো হয়। সংবাদ মাধ্যমটি সতর্ক করে দিয়ে বলছে, সামরিক বাহিনীর জনবল সংকটকে পুরো ইসরায়েল রাষ্ট্রের জন্য এক কৌশলগত হুমকি হিসেবে বিবেচনা করা যেতে পারে। যদি সামরিক বাহিনীর দক্ষ ও স্থায়ী সেনা সদস্যরা চলে যায় তাহলে তাদের পরিবর্তে সন্তোষজনক বিকল্প পাওয়া যাবে না, ফলে কম অভিজ্ঞ সেনা সদস্য তাদের জায়গায় আসবে। পরবর্তী প্রজন্মকে এটি সম্ভাব্য ক্ষতির দিকে নিয়ে যেতে পারে। সংবাদ মাধ্যমটি আরো বলছে, সেনাবাহিনীর সাফল্য তার ট্যাঙ্ক অথবা বিমানের উপর নয়, বরং এদের চালকের উপর নির্ভর করে। সূত্র মিডল ইস্ট মনিটর। সর্বশেষ 24 ঘন্টায় ইসরায়েলি বর্বর হামলায় আরো 70 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে গত 24 ঘন্টায় ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরো 70 ফিলিস্তিনি নিহত হয়েছে। এসব হামলায় আরো 174 জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে, কারণ অনেক মানুষ এখন ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। এ বিষয়ে এক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদোলো জানায়, গত 24 ঘন্টা ইসরায়েলি হামলায় নিহত সহ গত বছর অক্টোবর থেকে পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 45,000 প্লাস। নিরলস এই হামলায় আরো অত্যন্ত 1 লাখেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। গত বছর অক্টোবর ফিলিস্তিন গোষ্ঠী হামাস আন্তঃসীমান্ত হামলার পর ইসরায়েল গাজা উপত্যকায় গণহত্যামূলক অভিযান শুরু করে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়িঘর ধ্বংসস্তূপের নিচে এখনো প্রায় 20,000-এর মতো মানুষ নিখোঁজ রয়েছে। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছেন। গাজায় উপত্যকা অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদ ওঠা একটি প্রস্তাব বিপুল সংখ্যা গরিষ্ঠতায় পাশ হয়েছে, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের অব্যাহত নিন্দার পরেও নিষ্ঠুর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মিশরীয় নিরাপত্তা সূত্র এবং হামাস ইঙ্গিত দিয়েছে, যুদ্ধবিরতি নিয়ে মীমাংসা প্রতিরোধে মূল বিষয়গুলোতে এখনো বড় ফাঁক রয়েছে, তবে জিম্মিদের মুক্তির আলোচনায় অগ্রগতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে গাজায় শীত শুরু হওয়ার মানবিক পরিস্থিতি উদ্বেগজনক। জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ সতর্ক করে বলেছে, গাজার 96% নারী ও শিশু অভিভাবের কারণে তাদের মৌলিক পুষ্টি চাহিদা পূরণ করতে পারছে না। ইউনিসেফের মুখপাত্র রোজালিয়া বলছেন, নভেম্বরে প্রতিদিন গড়ে প্রায় 65 ট্রাক সাহায্য গাজায় প্রবেশ করেছে। এটি সংঘাত শুরু হওয়ার আগে প্রতিদিন 500টি ট্রাকের চেয়ে নাটকীয়ভাবে কম। যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তার জন্য জরুরি প্রয়োজন ক্রমবর্ধমান চাপ হয়ে উঠেছে।
সিরিয়ার বিদ্রোহীদের কাছে কৌশলগত তথ্য ফাঁস করেছে এবার মিয়ানমার সেনারা। মিয়ানমারের চলমান গৃহযুদ্ধের জেরে দেশটির ক্ষমতাসীন কর্তৃত্ববাদী সেনাবাহিনীর মধ্যে ফাটল ধরেছে। সেনাবাহিনীর অভ্যন্তরে অনেক বিদ্রোহীদের কাছে কৌশলগত তথ্য ফাঁস করে দিচ্ছে। বাহিনীদের ছন্দবেশে কাজ করা গুপ্তচরদের কারণে জান্তা সরকার দুর্বল হয়ে পড়েছে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক অনুষ্ঠানে এই তথ্য জানায়। এতে বলা হয়েছে, বাইরে থেকে এসব গুপ্তচর সামরিক বাহিনীর প্রতি অনুগত হলেও ভেতরে ভেতরে কাজ করছেন বিদ্রোহীদের হয়ে, যাদের প্রতীকী রং লাল। ব্যাপারটা এমন, বাইরে সবুজ, ভিতরেরটা টকটকে লাল। মিয়ানমারের সামরিক বাহিনীর সদস্যদের অনেকটাই ওয়াটার মিলন নামে পরিচিত পেয়েছেন। বেশ কয়েক বছর ধরে দেশটিতে জান্তা বাহিনীর সঙ্গে গণতন্ত্রপন্থী বিদ্রোহীদের লড়াই চলছে। এর মধ্যে গত 12 মাসে গুরুত্বপূর্ণ বেশ কিছু অঞ্চলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে সেনাবাহিনীরা। মিয়ানমারের 1/4 অংশের কম অঞ্চলে বর্তমানে তাদের পূর্ণ নিয়ন্ত্রণের রয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী এরপরেও মানুষের জন্য খুবই বিপজ্জনক এই জান্তা। মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলের কিয়াও ছন্দ নামের একজন মেজর জানান, সামরিক বাহিনীর নির্মমতা তাকে বিদ্রোহীদের পক্ষে কাজ করতে বাধ্য করেছে। তিনি বলছেন, আমি নির্যাতিত নাগরিকদের লাশ দেখেছি। এটা দেখে আমি চোখের পানি আটকাতে পারিনি। আমরা নাগরিকদের রক্ষা করার জন্য শপথ নিয়েছি, কিন্তু এখন আমরা তাদের হত্যা করছি। গুপ্তচরদের সরবরাহ করা তথ্য বিদ্রোহীদের সামরিক বাহিনীর বিরুদ্ধে সফল হামলা চালাতে সাহায্য করছে। বিদ্রোহীদের পক্ষ থেকে গুপ্তচরদের ভবিষ্যতে সম্মতি করা হবে বলে জানিয়েছে বিদ্রোহী নেতা উইন আউং। তিনি বলেন, এই বিপ্লবে শেষ হলে আমরা তাদের সম্মান দিয়ে তাদের পছন্দ অনুযায়ী জীবন গড়তে সাহায্য করব। বিবিসির পক্ষ থেকে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। জোলানির মাথার দাম $1 কোটি ঘোষণা এবার বাতিল করেছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার আসাদ পরিবারের শাসন শুরু হয়েছিল 70-এর দশকের শুরু থেকে। পিতা আসাদ আল হাফিজের পর গত 24 বছর ধরে সিরিয়ার শাসন করেছিলেন বাশার আল আসাদ। আর দীর্ঘদিনের এই শাসনের পতন ঘটানোর পেছনে ছিলেন হায়াত তাহর আল সামের HTS নেতা আবু মুহাম্মদ আল জোলানি, যিনি বর্তমানে আহমেদ আল সারা নামে পরিচিত। বিদ্রোহীদের মাত্র 12 দিনের অগ্র অভিযানের মুখে বাশার আল আসাদের অবিশ্বাস্য পরাজয় সীমিত করেছে আন্তর্জাতিক সব মহলকে। সরকারি বিরোধী বিদ্রোহীরা রাজধানী দামাস্কে নিয়ন্ত্রণ নিলে পদত্যাগ করে দেশ ছেড়ে রাশিয়ায় উড়াল দেন আসাদ সরকার। 2013 সাল থেকে যুক্তরাষ্ট্র জোলানিকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছে। বিশেষ করে তার মিলিশিয়া দলকে ট্রাম্প প্রশাসন 2018 সালে নিষিদ্ধ করেছিল এবং তার মাথার জন্য $10 মিলিয়ন পুরস্কার ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু 11 বছরের মাথায় যুক্তরাষ্ট্র তার সিদ্ধান্ত প্রত্যাহার করল। গতকাল দামাস্কে সিরিয়ার নতুন শাসকদের সঙ্গে প্রথম সরাসরি আনুষ্ঠানিক বৈঠক করেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা। দলটিতে ছিলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের শীর্ষ কর্মকর্তা বারবারা লিফ, প্রেসিডেন্টের হোস্টেজ বিষয়ক বিশেষ প্রতিনিধি রজার কারাস্টেন এবং জ্যেষ্ঠ উপদেষ্টা ড্যানিয়েল রুবিন স্টাইন। HTS একসময় সিরিয়ার আল কায়েদা শাখার সঙ্গে জড়িত ছিল, তবে এখন গোষ্ঠীটি বলছে তারা এখন নিজেদের বদলে ফেলেছে এবং সবাইকে নিয়ে কাজ করার মতো একটি ব্যবস্থা চালু করতে চায়। তাদের মূল লক্ষ্য এখন প্রতিষ্ঠান গড়ে তোলা। আহমদ আল সারা জানিয়েছে, তার দেশ এখন 1 দশকের বেশি সময় ধরে যুদ্ধে ক্লান্ত হয়ে পড়েছে। বর্তমান এটি তার প্রতিবেশী বা পশ্চিমাদের জন্য হুমকি নয়।